সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামের ভেতরের অবস্থার উন্নতি হলেও বাইরে বেহাল দশা। দোকানের সামনে ময়লার স্তূপ, পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ। ভ্রুক্ষেপ নেই ক্রীড়া পরিষদের। বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে, যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম, তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার। অসমাপ্ত রেখেই শেষ হলো ক্রীড়াঙ্গন সংস্কার বিষয়ক সার্চ কমিটির কার্যক্রম। গঠনতন্ত্রের খসড়া তৈরির আগে বিলুপ্ত ঘোষণা করায় অবাক আহ্বায়ক জোবায়দুর রহমান রানা। এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। সিদ্ধান্ত জানালেন নিজের সামাজিক মাধ্যমে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। জাতীয় স্টেডিয়াম ঢাকার ভেতরের সংস্কার হলেও উন্নত হয়নি বাইরের পরিবেশ। স্টেডিয়াম এলাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। কিছু কিছু জায়গায় তা পরিণত হয়েছে ভাগাড়ে, যেন দেখার কেউ নেই। অথচ এই স্টেডিয়ামে কিছুদিন পর আয়োজিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ। সমর্থকরা বলছেন, ম্যাচের আগে স্টেডিয়াম এলাকা পরিষ্কার না করলে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ হবে বাংলাদেশের ভাবমূর্তি। পাখির চোখে জাতীয় স্টেডিয়াম ঢাকা। গ্যালারিতে নতুন চেয়ার বসেছে, অত্যাধুনিক ফ্লাডলাইট সহ জায়ান্ট স্ক্রিন। ইট পাথরের ব্যস্ত শহরে মাথা উঁচু করে অস্তিত্বের জানান দিচ্ছে স্টেডিয়ামের নবনির্মিত শেড। প্রায় 5 বছরের সংস্কারের পর অপরূপ সাজে দেশের ফুটবলের আতুর ঘর। মাঠের সবুজ গালিচা অপেক্ষার প্রহর গুনছে হামজা সমিতদের। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘষে মেজে বাড়ানো হচ্ছে সৌন্দর্য। তবে স্টেডিয়ামের বাইরের চিত্র একেবারেই ভিন্ন, যেন আলোর নিচেই অন্ধকার। জাতীয় স্টেডিয়াম ঢাকার ভেতরটা যতটা সুন্দর ও মনোমুগ্ধকর, ঠিক তার উল্টো চিত্র বাইরের পরিবেশ। স্টেডিয়াম এলাকায় বিভিন্ন পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। বিভিন্ন জায়গায় তো তা পরিণত হয়েছে ভাগাড়ে। কিছুদিন পর বাংলাদেশ সিঙ্গাপুর বহুল কাঙ্ক্ষিত ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে। খেলা দেখতে আসা সিঙ্গাপুরের সমর্থকদের সামনে স্টেডিয়ামের এই পরিবেশ বাংলাদেশের ফুটবল তথা বাংলাদেশের ইমেজ সংকটে ফেলবে না তো? স্টেডিয়াম লাগোয়া এয়ার কন্ডিশনের বাইরের অংশ থেকে চুইয়ে চুইয়ে পড়ছে পানি। পুরো এলাকা জুড়ে ঘিঞ্জি পরিবেশ, সেই সঙ্গে প্রতিটা দোকানের সামনে জমে আছে ময়লার স্তূপ। শুধু তাই নয়, স্টেডিয়ামের কার্নিশও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তবে এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই জাতীয় ক্রীড়া পরিষদের। দেশের জাতীয় স্টেডিয়ামে কিছুদিন পর আয়োজিত হবে আন্তর্জাতিক ম্যাচ। হাতে নেই তেমন একটা সময়। স্টেডিয়ামের বাইরের এমন পরিবেশের মধ্যে ম্যাচ আয়োজিত হলে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সমর্থকরা। বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে, যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এখানে আনহাইজেনিক পরিবেশ এবং যত্রতত্র ময়লা পড়ে আছে। তো আন্তর্জাতিক কোনো খেলা যদি এখানে হয়, তো সেক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তি আসলে খুবই ক্ষুণ্ণ হবে। দরকার আছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করা, যেহেতু এই জায়গায় নতুন করে খেলাধুলা শুরু হবে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম, এখানে আমাদের অনেক ম্যাচ হয় এবং এই জায়গাটা অনেক নোংরা হয়ে পড়ে আছে। তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা আছে বাফুফের। এই ম্যাচ দিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে দর্শক সম্পৃক্ততা বাড়াতে চায় ফেডারেশন, যার জন্য স্টেডিয়াম এলাকায় ফ্যান জোন বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। আমাদের মার্কেটিং পক্ষ থেকে আমি বলি, জাতীয় স্টেডিয়ামে এতদিন পরে খেলা হচ্ছে, এটা তো একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হতে হবে। মানুষ যেন মনে রাখে যে ওরা এতদিন পরে এই স্টেডিয়াম আসলো, সুন্দর খেলা দেখলো, একটি সুন্দর অভিজ্ঞতা পেল। সেটার জন্য আমরা কাজ করছি। মুখ্য উদ্দেশ্য কিন্তু আমাদের ফ্যান এবং দর্শক যারা আসবেন তাদেরকে একটি ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য। সো ফুটবলটাকে হয়তোবা তারা যেভাবে কখনো দেখে নাই, আমরা চেষ্টা করব সেভাবে দেখার জন্য। তবে স্টেডিয়ামের বাইরে এই নোংরা পরিবেশ নিয়ে দ্রুত কোনো উদ্যোগ না নিলে ব্যাঘাত ঘটবে বাফুফের পরিকল্পনায়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেয়াদ বাড়ছে না ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটির, জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অথচ যাদের কমিটি বিলুপ্তের ঘোষণা এসেছে খোদ তারাই জানেন না এ তথ্য। মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি কোনো চিঠি, জানিয়েছেন সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা। এদিকে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংস্কারের খসড়া তৈরির আগেই কমিটির কার্যক্রম শেষ করার ঘোষণায় অবাক তিনি।
সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি। তবে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অথচ যাদের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি খোদ তারাই জানেন না এমন তথ্য। এখন পর্যন্ত আমরা কোনো চিঠি পাই নাই মন্ত্রণালয় থেকে, কিন্তু আমরা লোক মারফত বাই জানতে পারলাম যে আমাদের এই কমিটির মেয়াদ 10 তারিখে শেষ হবে, সেই জন্য একটা চিঠি ইস্যু হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে চলছে শুভঙ্করের ফাঁকি। বেশ কিছু ফেডারেশনে ঘোষিত কমিটিতে আসেননি সার্চ কমিটির সুপারিশকৃত ব্যক্তিবর্গের নাম। এছাড়া গঠনতন্ত্র সংস্কারের চেয়ে ফেডারেশনগুলোর লিডারশিপেই বেশি গুরুত্ব দিয়েছে এনএসসি। তাই তো গঠনতন্ত্র সংস্কারের জন্য সার্চ কমিটি গঠন করলেও বাধ্য হয়েই বিগত 7 মাস ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠন করা নিয়েই কাজ করতে হয়েছে তাদের। যখন সময় এসেছে গঠনতন্ত্রে হাত দেওয়ার, তখন কমিটির বিলুপ্তের ঘোষণায় বিব্রতকর কমিটির সদস্যরাও। যেই প্রজ্ঞাপনটা দেওয়া আছে ওটার মধ্যে যদি দেখেন, ওখানে পরিষ্কার করে লেখা আছে যে ওটার কোনো মেয়াদ ছিল না, এবং ওইটার কাজটা ডেজিগনেটেড ছিল হলো শুধুমাত্র গঠনতন্ত্র করার জন্য। আমাদের সার্চ কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমরা এটা শেষ, এবং আমাদের পরবর্তীতে আমাদের গঠনতন্ত্র নিয়ে কাজ থাকবে। সেটা ডিপেন্ড করবে মন্ত্রণালয় আমাদেরকে আবার কিভাবে রিইনস্টেট করবে। কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই কমিটি বিলুপ্তর ঘোষণায় প্রশ্ন উঠেছে এনএসসির দায়িত্বজ্ঞান নিয়ে। শঙ্কা জেগেছে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তন নিয়েও। যদিও গঠনতন্ত্র সংস্কারের কাজ অনেকটাই সম্পন্ন করে ফেলেছে সার্চ কমিটি, তবে শেষ পর্যন্ত সবকিছুর পেছনে ক্রীড়া পরিষদের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। সঙ্গে সামাল দিতে হয়েছে নানা প্রতিবন্ধকতারও। গঠনতন্ত্রের অলমোস্ট 80% আমরা শেষ করে রেখেছি। শুধুমাত্র আমরা এখানে থেমে আছি, সেটা হলো জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে যেদিন ডিভিশনের সাথে মত বিনিময়ের ব্যবস্থা করে দিতে পারবে, তারপর থেকে আমরা বাকি কাজটুক সম্পন্ন করা আমাদের জন্য খুবই অল্প সময়ের ব্যাপার। দীর্ঘ 7 মাসের বেশি সময় সার্চ কমিটি কাজের অভিজ্ঞতায় সন্তুষ্ট নন জোবায়েদুর রহমান। সোমবার বাকি 25টি ফেডারেশনের অ্যাডহক কমিটির তালিকা হস্তান্তর করার কথা সার্চ কমিটির। এই কাজটা 3 থেকে 4 মাসের কাজ, যদি একটা রিদমে কাজটা করা যেত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়, দায়িত্বের বিরাট চাপ থাকে। স্বল্পভাষী হওয়ায় লিটন দাসকে অনেকে ভুল বোঝে, তবে অধিনায়ক হিসেবে সে ভালো করবে, এমন প্রত্যাশা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। অফ ফর্ম সত্ত্বেও সংক্ষিপ্ত ফরম্যাটে শান্তকে দলে নেওয়া আর ইনফর্ম মিরাজকে না রাখার ব্যাখ্যায় কম্বিনেশনের কথা বলেছেন সালাউদ্দিন। জানিয়েছেন অলরাউন্ডার না থাকায় টিম সাজাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে, তবে ক্যাম্পে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই কোচ। পাকিস্তান সিরিজ অনিশ্চিত, কদিন বাদে আরব আমিরাতে খেলতে যাবে বাংলাদেশ। সামনে আবার এশিয়া কাপ রয়েছে, টি-20 বিশ্বকাপও। লিটনের অধীনে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন যুগে টাইগাররা, যদিও তার পারফরমেন্স নিয়ে চিন্তা থাকবে কিছুটা। অধিনায়ক হিসেবে এলকেডির কাছে প্রত্যাশার জায়গাটা বড় টিম ম্যানেজমেন্টের। সে খুব ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হবে, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। 2026 টি-20 বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশের এই দলটাকে প্রস্তুত করছে টিম ম্যানেজমেন্ট। তবে দলে নেই জেনুইন কোনো অলরাউন্ডার, একাদশ সাজানো নিয়ে আছে দুশ্চিন্তা। এছাড়া এই 2 সিরিজে রাখা হয়নি মেহেদী মিরাজকেও। অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। টি-20 ধুমধারাক্কা ক্রিকেটের সঙ্গে এখনও সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে সেজন্যই ব্যাটারদের আধিক্য। রাখা হয়েছে 5 টপ অর্ডার ব্যাটসম্যান, যদিও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাদের মধ্যে কিছুটা ব্যাকফুটে নাজমুল হোসেন শান্ত। একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিনই হবে। এছাড়া পরিবর্তন হতে পারে তার ব্যাটিং অর্ডার। দলের প্রয়োজনে সবারই যে কোনো সিদ্ধান্ত সহজভাবে নেয়ার অনুরোধ সালাউদ্দিনের। এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে।
2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বুধবার আরব আমিরাতে যাবে বাংলাদেশ। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে 2 গুরুত্বপূর্ণ সিরিজ মাঠে গড়াবে কিনা তা চূড়ান্ত নয়। তবু এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্প ক্রিকেটারদের স্কিল ও ফিটনেসের উন্নতিতে বিরাট ভূমিকা রাখছে বলে মনে করেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। নিজের সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান ভারতের জার্সিতে 123 টেস্ট খেলা এই ব্যাটসম্যান। কদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। এরপর গুঞ্জন শোনা যায় কোহলিও সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চান। তবে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে বিসিসিআই। আগামী মাসে ভারতের ইংল্যান্ড সফর, যেখানে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে দলে চেয়েছিল বিসিসিআই, কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন সাবেক এই অধিনায়ক। ভারতের হয়ে 123 টেস্টে প্রায় 47 করে 9,230 রান করেছেন বিরাট। সেঞ্চুরি হাঁকিয়েছেন 30টি। ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় সচিন, দ্রাবিড় ও গাভাস্কারের পর চতুর্থ অবস্থানে আছেন কোহলি। রাজশাহীতে প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা এমার্জিং দল। স্বাগতিকদের 302 রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে প্রোটিয়ারা। এই মুহূর্তে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার মওদুদ রানা। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 302 রানের টার্গেট এবং 8 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভার শেষে যে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল তারা 302 রানের যে লক্ষ্যমাত্রা দিয়েছে এবং এটি বলাই চলে যে এখানকার যারা দর্শক রয়েছেন তারা মনে করছে যে সেই 203 রানের যে লক্ষ্যমাত্রা সেটি আসলে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল সেটি পূরণ করতে পারবে এবং তাদের সে লক্ষ্যমাত্রা জয় সেটি তারা অর্জন করতে পারবে। আপনাকে জানিয়ে রাখি যে এই প্রথম ওয়ানডে সেই প্রথম ওয়ানডেতে 50 ওভারের যে নির্ধারিত খেলা সেটির শুরুতেই কিন্তু রাজশাহীতে কিছুটা বৃষ্টি হয়েছিল এবং সেই বাড়তি সুবিধা প্রথমার্ধে কিন্তু স্পিনাররা ঠিকই আদায় করেছিলেন এবং তারা দ্রুতই 4 উইকেটের যখন পতন ঘটায় তারপর একটি আশা দেখছিলেন এখানকার দর্শকরা। তারা চিন্তা করছিলেন যে অল্প রানের মধ্যে হয়তো বাংলাদেশ ক্রিকেট দল সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে আটকে দিতে পারবে, কিন্তু 4 উইকেট পতনের পর কিন্তু সেই দৃশ্যপট বদল ঘটে এবং সেটি যখন 50 ওভারের নির্ধারিত খেলা শেষ হয় তখন কিন্তু তারা 301 রান 8 উইকেটে তারা সেই রানটি করতে পারেন এবং 301 রান আসলে বাংলাদেশ টপকে যেতে পারবে কিনা সেটি নিয়ে এখানে যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে নানান মন্তব্য রয়েছে এবং যারা ক্রিকেট সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেটি বলছেন যে 302 রান এই রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের যে পিচ এবং এটি স্পোর্টিং পিচ হওয়ার কারণে সেটি অর্জন করা সম্ভব এবং তারা যেটি মনে করছেন যে যদি 50 ওভার বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো করে খেলতে পারে তাহলে কিন্তু জয়লাভ সম্ভব। এবং আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘদিন পর একটি বড় ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় এখানে কিন্তু বেশ দর্শক রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে বিশেষ করে তরুণরা স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন এবং তারা খেলা দেখছেন এবং তারা বলছেন যে তারা এই দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সময় বাংলাদেশ জিতবে এমন আশা নিয়েই তারা মাঠে ঢুকছেন এবং অনেক দিন পর যেহেতু এখানে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছেন তারা দারুণ উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে এর পরেও ম্যাচগুলো বাংলাদেশের হবে এবং তারা মাঠে আসবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ চ্যাম্পিয়নশিপের লিগ প্লে অফের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ব্রিস্টলের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে দ্য ব্লেডস। এবার খেলা হবে নিজেদের মাঠ ব্রামল লেনে। প্রথম লেগে 3-0 ব্যবধানে জয় পাওয়ায় ঘরের মাঠে ড্র করলেই চ্যাম্পিয়নশিপের প্লে অফের ফাইনালে চলে যাবে শেফিল্ড। এরপর ফাইনালে জয় পেলেই ইপিএলে প্রমোশন নিশ্চিত হবে শেফিল্ডের। ব্রিস্টলের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছে দ্য ব্লেডস, যেখানে দেখা যায় হামজা চৌধুরীকেও। বাংলাদেশ মিডফিল্ডার আছেন বেশ ফুরফুরে মেজাজে। ব্রিস্টলের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশেই থাকবেন তিনি, এটা মোটামুটি নিশ্চিত। শেফিল্ডের নতুন কোচ, নতুন কোনো ইনজুরির সমস্যা না থাকায় একাদশ সাজানো নিয়েও খুব একটা বেগ পেতে হচ্ছে না। প্রথম লেগে গোল করেছেন 3 জন আলাদা ফুটবলার। বদলি হিসেবে নেমে বাজিমাত করেন আন্দ্রে ব্রুকস ও কালাম ও হেয়ার। সেবিতে জয় পেলে আগামী 24 মে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলা নিশ্চিত হবে শেফিল্ডের। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামের ভেতরের অবস্থার উন্নতি হলেও বাহিরে বেহাল দশা। দোকানের সামনে ময়লার স্তূপ, পুরো এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ। ভ্রুক্ষেপ নেই ক্রীড়া পরিষদের। বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে, যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম, তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার। অসমাপ্ত রেখেই শেষ হলো ক্রীড়াঙ্গন সংস্কার বিষয়ক সার্চ কমিটির কার্যক্রম। গঠনতন্ত্রের খসড়া তৈরির আগেই বিলুপ্ত ঘোষণা করায় অবাক আহ্বায়ক জোবায়দুর রহমান রানা। এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। সিদ্ধান্ত জানালেন নিজের সামাজিক মাধ্যমে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।